নমস্কার। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খড়দাহ স্টেশনের চিত্র। রাতের খড়দাহ ঠিক দেখতে কেমন লাগে? জনশূন্য খড়দাহ। আপনারা দেখলেন আমরা খড়দহ স্টেশন পার করলাম। পরবর্তী স্টেশন সোদপুর। আমরা সোদপুরের দিকে এগিয়ে চলেছি। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাতের রেলপথ। তো সত্যি কথা বলতে ট্রেনে চলতে চলতে কানে হেডফোন দিয়ে নিজের পছন্দের গান, টিভি শো, স্পোর্টস, তারপর বিভিন্ন রকম মানে পছন্দের যে বিষয়গুলো সেগুলো দেখতে দেখতে চোখ বন্ধ করে ফেলি। কিন্তু রেলপথ দেখতে ঠিক কীরকম সেটা অনেকেরই মনে যেমন কৌতূহল আছে, তারপর এসব নিয়ে অনেকের মনে বিরক্তিও আছে। আরে ভাই, আমি যাব ব্যারাকপুর থেকে শিয়ালদা, বাইরে কি হচ্ছে আমার দেখে লাভ কি? সেটা এক ধরনের যাত্রী। আবার আর এক ধরনের যাত্রী আছে যারা রেল সম্পর্কে মারাত্মক পরিমাণে আগ্রহী। রেলের যে নেটওয়ার্ক তা কিন্তু ছড়িয়ে আছে মাকড়সার জালের মতো। যদি আপনি রেলের ম্যাপ অনলাইন বা অফলাইনে দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন যে রেলের ম্যাপ কীরকম ছড়িয়ে আছে চারিদিকে। তো মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখছেন আর কি রাতের রেলপথের চিত্র। আমরা ডাউন সাবারবান লাইন দিয়ে এগিয়ে চলেছি এবং আমাদের পরবর্তী স্টেশন সোদপুর। আসলে প্রতিটা রেল স্টেশনেই না কোনো মানুষ থাকে যার সঙ্গে ভীষণভাবে একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়। সেটা কিভাবে হয়ে যায় সেটা কিন্তু বলা খুব মুশকিল। এক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সেরকম আছে কম বেশি। হ্যাঁ, এইবার যে যেটাকে সে যেমনভাবে দেখে। তো এরকম চলতি পথে অনেক জায়গাতেই অনেক স্টেশনের অনেক মানুষের সঙ্গে কিন্তু এরকম আত্মিক সম্পর্ক হয়ে গেছে। তো যাই হোক, আপনারা মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের রেলপথ। আর এই দৃশ্যটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পানিহাটির গোদরেজের টাওয়ার। আমরা এগিয়ে চলেছি পরবর্তী স্টেশন সোদপুরের দিকে। আমাদের গন্তব্য বেলঘরিয়া। তবে কতদূর পর্যন্ত মোবাইলে ধারণ করা সম্ভব সেটা মোবাইলের মেমোরিই জানে। আপনারা মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে দেখছেন রাতের রেলপথ। আর সোদপুরে 3 নম্বর লাইন অর্থাৎ আপ মেন লাইনের পাশে কিন্তু রেল ট্র্যাক পড়ে আছে। ওটি 60 কেজির রেল ট্র্যাক এবং পুরনো যে রেল ট্র্যাক আছে সেটি কিন্তু
পরিবর্তন করা হবে। পুরনো রেল ট্র্যাক আছে 52 কেজির। মুঠোফোনে বন্দিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাতের সোদপুর স্টেশনের চিত্র। যেখানে লাইন কাছাকাছি হয় সেখানে রেলের বিভিন্ন রকম যে নির্দেশনামা বোর্ড, অর্থাৎ এই মুহূর্তে দেখলাম বাঁদিকে নিচে ছিল WL বোর্ড, সেটা কিন্তু নিচে বসানো থাকে, কারণ সেক্ষেত্রে ওপরে বসালে পরে দুটো ট্রেনের মাঝখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না, এবং সেক্ষেত্রে দরজায় ঝুলন্ত যে যাত্রীরা থাকেন তাদের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই দুর্ঘটনা যাতে না হয় সেই কারণেই কিন্তু সেই বোর্ডটি নিচে রাখা হয়। পাশাপাশি আরও একটা জিনিস, যেখানে একদম দুটো ট্রেন কাছাকাছি সেখানে কিন্তু মানে জায়গা একদম কম থাকে, দুটো লাইন পাশাপাশি যেখানে থাকে সেখানে ওপরে বসালে পরে কোনো কারণে বোর্ডটা যদি কোনো কিছুতে ধাক্কায় কাত হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করতে পারে, সেই নির্দেশটা দেখতে পাওয়া যাবে না। বাবা স্বপ্নেশ্বর মহাদেব বাদিকে ছিল, এটা 6 নম্বর রেলগেট। অনেকেই মনে করেন যে কি এত রেলের কাজ, তো সত্যি কথা বলতে এখানে যে 4টি রেল ট্র্যাক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ মানে আপ সাবারবান, ডাউন সাবারবান, আপ মেন ও ডাউন মেন, প্রত্যেকটা লাইন দিয়েই কিন্তু যেমনি মেমো গাড়ি যেতে পারে তেমনি EMU গাড়িও যেতে পারে, তেমনি আবার মেল এক্সপ্রেসও যেতে পারে, তেমনি আবার মাল গাড়িও যেতে পারে, অর্থাৎ পণ্যবাহী গাড়ি। তো সব গাড়িগুলোই কিন্তু একটা লাইন দিয়েই যেতে পারে, এবং সেই ক্ষেত্রে প্রতিনিয়ত গাড়ি চলাচল করলে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ ও মেরামত করতে হয়। ঠিক সেই কারণেই প্রতিদিন বিশেষ করে শিয়ালদা ডিভিশনে যেহেতু রাতের বেলা গাড়ি কম চলে, তাই রাতের বেলায় রেলপথ রক্ষণাবেক্ষণ তুলনামূলক বেশি করা হয়। এবার এমার্জেন্সি হলে সেটা আলাদা, কিন্তু একটু বড় কাজ হলেই সেটাকে রাতের বেলায় চেষ্টা করা হয় সম্পূর্ণ করার। এটা 5 নম্বর রেলগেট। পরবর্তী স্টেশন আগরপাড়া। আমরা এগিয়ে চলেছি ডাউন সাবারবান লাইন দিয়ে, আর আগরপাড়াতেও কিন্তু এখনও দোকানপাট এই 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর দিয়েও রয়েছে, তবে তুলনামূলক দোকান কিন্তু 1 ও 2 নম্বর প্ল্যাটফর্মেই বেশি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের রেলপথের চিত্র। আমরা পার হচ্ছি আগরপাড়া স্টেশন, আমাদের গন্তব্য বেলঘরিয়া। এবং আগরপাড়া স্টেশনে যেমনি এক পাশে অর্থাৎ প্ল্যাটফর্মের ব্যারাকপুর এন্ডের দিকে রয়েছে FOB অর্থাৎ ফুট ওভারব্রিজ, তেমনি শিয়ালদা এন্ডের দিকে রয়েছে কিন্তু সাবওয়ে। জনগণের মানে যাত্রীদের আর কি এপার থেকে ওপারে যাওয়ার জন্য যাতে রেল লাইন টপকাতে না হয়, ঠিক সেই সুরক্ষার কথা মাথায় নেই কিন্তু FOB অর্থাৎ ফুট ওভারব্রিজ এবং সাবওয়ে দুটোই রয়েছে। আমরা এগিয়ে চলেছি
বেলঘরিয়া স্টেশনের দিকে। আমরা যাত্রা শুরু করেছিলাম খড়দাহ থেকে। এই মুহূর্তে আপনারা দেখছেন মুঠোফোনে বন্দিতে রাতের রেলপথ। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামীতে হাওড়ার মতো আরও দ্রুত গতির গাড়ি কিন্তু পেতে পারে শিয়ালদা ডিভিশন। তো সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বিগত প্রায় 3 বছর ধরে, এবং আমরা মনে করি অনেকেই জানেন যারা শুধুমাত্র টিকিট কাটি আর ট্রেনে উঠি, যে রাতের বেলা কাঁঠালের বীজ মাটিতে রোপণ করব, সকালবেলা সেই গাছে ইঁচড় হবে, আর সেই আনন্দে বাজারে চলে যায় চিংড়ি মাছ কিনতে যাতে ইঁচড় চিংড়ি খাওয়া যায়। বিষয়টা আসলে কিন্তু সেরকম নয়। এইগুলো হলো মানে রেলের যে কাজ তা হলো দীর্ঘমেয়াদী এবং সময় সাপেক্ষ। তার কারণ একটা জিনিস মাথায় রাখবেন, একটা ওএইচই স্লিপার যার মধ্যে দূরত্ব 65 মিটার, মানে দুটো ওএইচই স্লিপারের মধ্যে ফাঁক বা গ্যাপ বা দূরত্ব 65 মিটার সোজা লাইনে, গোলাই বা কার্ভে আরও কম, সেখানে কিন্তু 100টার ওপরে কংক্রিট স্লিপার থাকে। আর রেলপথ যখন মেরামত করা হয় তখন ভাবুন, যদি একটা স্লিপার মেরামত করতে যদি মানে ম্যানুয়ালি মানে কি বলবো 3 থেকে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে এক খাম্বা বা এক ওএইচই পোস্ট স্লিপার যেখানে 100 থেকে 110টি স্লিপার থাকে সেটা মেরামত করতে কতটা সময় লাগবে? এটা হচ্ছে মেশিন দিয়ে, যে কোনো মেশিন দিয়ে, ট্র্যাক মেশিন দিয়ে। আর সেটাই যদি ম্যানুয়ালি হয় তাহলে তো তার কথাই আলাদা। তো এই জন্যে যারা মনে করেন যে কোনো কাজ রাতারাতি সম্ভব, মোটেও না। রাতারাতি কিন্তু কোনো কাজই সম্ভব নয়, হয় না। তার জন্য দরকার বিশাল রকমের প্রস্তুতি। আমরা প্রবেশ করতে চলেছি বেলঘরিয়া স্টেশন। অনেকে আবার একে বুলগেরিয়াও বলে। তার কারণ হলো এখানে প্রচুর সংখ্যক বাইরের মানুষ পাওয়া যায় যারা থাকেন আর কি। ওহ, বেলঘরিয়ার রাতের চিত্রটা কিন্তু সেই লাগছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। বেলঘরিয়ার কেউ কি দেখছেন? তাহলে কমেন্ট বক্সে জানাবেন। জানালে ভালো লাগে, এছাড়া আর কিচ্ছু না। আমি কোনোদিনও কোনো পোস্টের মধ্যে আর্থিক সহায়তা বা আর্থিক সাহায্য চাইনি, কিন্তু যেটা চেয়েছি সেটা হলো আপনাদের মূল্যবান মন্তব্য এবং আপনাদের প্রতিক্রিয়া, যা মুঠোফোনে বন্দির প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে চলে বা এগিয়ে নিয়ে যায়। তো আমরা বেলঘরিয়া স্টেশন পার করলাম, দেখলেন। আর বেলঘরিয়া স্টেশনের যে কি বলবো আরবি রয়েছে, সেই আরবি কিন্তু মেরামতের কাজ চলছে। আমি এরপরে আরবির আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব, তবে তার জন্য বেলঘরিয়াতে আসতে হবে, সেটা পরে দিয়ে দেব। এই মুহূর্তে আপনারা দেখছেন রাতের রেলপথের চিত্র। দেখতে দেখতে আমরা চলে এলাম বেলঘরিয়া ছেড়ে। ও আচ্ছা, আমাদেরকে যেতে হবে দমদম যেতে হবে। দমদম থেকে তারপরে আবার বেলঘরিয়াতে আসতে হবে। যাই হোক, ঠিক এই মুহূর্তে মোবাইলে অর্থাৎ মুঠোফোনে বন্দির মধ্যে যে রেলের চিত্রটা দেখছেন, এই জায়গা কিন্তু ভীষণ পরিমাণে অ্যাক্সিডেন্ট প্রোন জোন এবং সুইসাইড স্পটও বলা চলে। গত 17 তারিখ ঠিক এই জায়গায়, মানে যে জায়গাটা আমি পার হচ্ছি 3 নম্বর লাইনে, সেখানে কিন্তু বালিয়া এক্সপ্রেসে একটা ছেলে আমার চোখের সামনে আত্মহত্যা করে, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারি সেই ছেলেটার বেলঘরিয়া স্টেশনেই 1 নম্বর প্ল্যাটফর্মে নাকি দোকান ছিল,
এবং সে 17 তারিখে সুইসাইড করে এবং তার ওয়াইফ, সে কম বয়সী ছেলে একদম, তার ওয়াইফও কিন্তু মানে কিছুদিন আগেই এইখানেই সুইসাইড করে, রেলে কাটা পড়ে আর কি। তো যাই হোক, যেহেতু ফাঁকা জায়গা আর রেলে আত্মহত্যা করতে গেলে এক পয়সাও খরচা নেই, তাই মানুষের যারা আত্মহত্যা করবেন বলে ঠিক করেছেন তারা এই সব জায়গাগুলোই নির্বাচন করেন। আর আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোনো মানুষই কিন্তু সুখী নয়, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা লেগেই আছে। যে মানুষ বাইরে থেকে যতটা খুশি, সেই মানুষ ভেতরে ভেতরে ততটাই কিন্তু সমস্যায় জর্জরিত, এবং এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। এর ব্যতিক্রম হতেই পারে, দেখুন প্রত্যেকটা ঘটনার ব্যতিক্রম হয়, তো আমি যেটা বললাম তারও ব্যতিক্রম আছে। কিন্তু যদি আমি সাধারণভাবে দেখি তাহলে খেয়াল করে দেখবেন, যে মানুষটা সামাজিক মাধ্যমে এসে বলার চেষ্টা করছে আমি ভীষণ খুশি, সেই মানুষটা কিন্তু আদতে বাস্তব জীবনে ঠিক ততটাই সমস্যায় জর্জরিত। কিন্তু আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না, এটা আমি আমার নিজের জীবন দশাতে দেখেছি। আত্মহত্যা কোনো মানুষের জীবদ্দশার কি বলবো, আত্মহত্যা শেষ পরিণতি হতে পারে না। এবার যে মরে গেল সে তো মরে গেল। ধরুন একটা পরিবারের একটা যে সোর্স অফ ইনকাম, মানে পরিবারের ছেলে বা বাবা বা ভাই বা দাদা, যে পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী সদস্য, সে কোনো না কোনো সমস্যায় জর্জরিত এবং সে মারা গেল, কোনো না কোনোভাবে মারা গেল, এবং সেটা যদি সুইসাইড বা আত্মহত্যা হয় তাহলে পরিবারের বাকি সদস্যদের ওপরে কী বর্তাবে, এটা বড় ভাববার বিষয়। তাই আমার মতে মুঠোফোনে বন্দির দর্শক যারা, তাদের কাছে একটাই নিবেদন যে অবশ্যই খেয়াল রাখবেন আপনার আশেপাশে পরিচিত বন্ধুদের, যখন তারা সমস্যায় জর্জরিত হয়, আর্থিকভাবে না হলেও অন্তত মানসিকভাবে একটু সমর্থন জানানোর জন্য। কারণ মানসিক শান্তিটাই, যে কোটি টাকা ইনকাম করে সে কিন্তু আমরা ভাবি যে সে বিরাট সুখে আছে, মোটেও না। যে 1 কোটি টাকার মালিক সে চিন্তায় মগ্ন থাকে আমি কি করে 2 কোটি টাকার মালিক হব। আবার যে 2 কোটি টাকার মালিক সে কিন্তু সেই চিন্তায় মগ্ন থাকে যে আমি 4 কোটি টাকা কি করে বানাবো। কিন্তু তুলনামূলকভাবে যার অর্থ উপার্জন কম এবং চাহিদাও কম, শুধুমাত্র যে অর্থ উপার্জন তা না, অর্থ উপার্জনের পাশাপাশি যার চাহিদাও কম, সে কিন্তু সত্যি কথা বলতে রাতের যে ঘুমটা সেটা শান্তিতে ঘুমাতে পারে এবং পরিবারের সদস্যদের নিয়ে সাথে। আমি দেখেছি এটা, অনেকে অনেক টাকা ইনকাম করে কিন্তু তার পরিবারে শান্তি নেই। আবার অনেকে জীবনযাপন করেন তার জন্য যতটুকু দরকার, ন্যূনতম নিডস মানে ন্যূনতম প্রয়োজন, সেই রকম তিনি ইনকাম করেন, তার জীবনটা বেশ ভালোই চলে যায়। তবে অসৎভাবে লাখ টাকা ইনকাম করার থেকে সৎভাবে 1000 টাকা ইনকাম করা অনেক বেশি গর্বের বলে আমি মনে করি। এবার আমি যেটা মনে করি সেটা তো সবসময় যে সবার জন্য প্রযোজ্য হবে তা তো নয়, সেটা ভুল হতেও পারে, সেটা সবার জন্য ঠিক নাও হতে পারে। এই মুহূর্তে মুঠোফোনে বন্দিতে আপনারা দেখছেন রাতের রেলপথ, আর দেখতে দেখতে অনেক কথা হলো। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ, কারণ এতক্ষণ সাথে থাকছেন মানে আমি নিশ্চিত রূপে বলতে পারি যে মুঠোফোনে বন্দির যে উপস্থাপনা তা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগছে বলেই আপনারা সাথে আছেন। আর সত্যি কথা বলতে আমি আবারও বলছি, আমি কখনো কারোর কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করি না বা দেওয়ার কথা বলি না। অনেকে বলেন না যে ফুলের ভালোবাসা দিয়ে যাবেন, ফুলের ভালোবাসার প্রয়োজন নেই। অন্তত আপনার মন্তব্য আর যেটা ভালো লাগে সেটা ভালো লাগলে ভালো, খারাপ হলে খারাপ, যেরকম ধরনের মন্তব্য আপনার মনে হয় করা উচিত সেই ধরনের মন্তব্য এবং
প্রতিক্রিয়া জানালেই মুঠোফোনে বন্দির যে প্রচেষ্টা সেটা সফল। তাই অবশ্যই প্রতিবেদন শেষে আপনি আপনার মূল্যবান মন্তব্যটা করে যাবেন, কারণ আপনাদের মন্তব্য এবং প্রতিক্রিয়াই কিন্তু মুঠোফোনে বন্দির পরবর্তী উপস্থাপনার জন্য ভীষণভাবে রসদ যোগায়। আর অনেকেই আছে, আমি দেখেছি সামাজিক মাধ্যমে যারা বিভিন্ন উপস্থাপনা তৈরি করে, তারা রং মেশাতে খুব বেশি পছন্দ করেন। আর রং মিশিয়ে উপস্থাপনা বানানোর পক্ষপাতী আমি একদম নই, কারণ রং মিশিয়ে উপস্থাপনাটা কয়েক দিনের জন্য ভালো লাগে, একটা সময় পরে সেই জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে নেয়। ও আরও একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে সামাজিক মাধ্যমে সদ্যমাত্র প্রবেশ করেছেন, যারা মনে করছেন যে কিভাবে সামাজিক মাধ্যম থেকে কিছু উপার্জন করা যায়। আমি তা নিয়ে পরবর্তীতে একটি অবশ্যই